আমার কথা ওবায়দুল কাদেরকে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে, বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অতি বাম ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বলেছেন প্রধানমন্ত্রী। আসলে কি এমন কোনো পরিস্থিতি হয়েছে যে সরকার উৎখাতে কাজ করছে? সরকার উৎখাতে কাজ করা মানে হলো এটা কনস্পিরেসি, ষড়যন্ত্র। উপজেলায় যে তথাকথিত নির্বাচনটা হতে যাচ্ছে 8 তারিখ প্রথম পর্বের হবে, এভাবে 4টা ধাপে সবগুলো উপজেলা নির্বাচন হবে, এটা একেবারে নিরুত্তাপ থাকার কথা। এটা নিয়ে আমাদের আগ্রহ হওয়ার কোনো কারণই ছিল না। গতানুগতিক কিছু কথাবার্তা, কবে কতজন কোথায় পার্টিসিপেট করছে, কত তারিখে হচ্ছে, কে নির্বাচিত হলেন, কিন্তু এগুলো সব ছাপিয়ে একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের যে লোকজন, যারা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, তাদেরকে সরে যেতে বলার পরও তারা নির্বাচন থেকে সরে যায়নি। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা করে কঠোর কিছু কথা বলেছে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তার সাথে সাথে ওবায়দুল কাদেরকে তারেক রহমান, নেতাকর্মী তারেক রহমান ওবায়দুল কাদেরকে ইন্ডিয়ার দালাল বললেন কেন, ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং কি আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার প্রেক্ষিতে মুখ খুলেছে মোস্তফা ফিরোজ। আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো উপজেলা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছে জাহিদুর রহমান। মূলত 4টি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, সর্বপ্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি দিয়েই আজকের ভিডিও শুরু করব। চলুন দেখে আসি। একবার আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমার ঘোষণা ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তা করেছি। 1 বছর এখনো হয়নি, এরই মধ্যে পদ্মা সেতুতে 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা, অর্থাৎ 1500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচাপাতি সব রেখে, সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু। এই যে 1500 কোটি, 1500 কোটি টাকা যে আমাদের উপার্জন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে। অর্থাৎ বাংলাদেশ যে পারি, আমরা যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। 7ই মার্চের ভাষণে জাতিপিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে, যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্মপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে, বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? কোভিড-19-এর সময় আমরা বিনা পয়সা ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর ধনী দেশ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। টেস্টিং আমরা বিনা পয়সা করেছি, পৃথিবীর কোনো ধনী দেশও করে নাই, আমরা করেছি। এবং আমরা যেভাবে 2 হাতে পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিয়েছি, খুব কম দেশে সেটা করতে পেরেছে, আমরা সেখানে সাফল্য অর্জন করেছি। আজকে আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, মানুষের মানে কি বলে আয়ুষ্কাল বৃদ্ধি করেছি, মানুষের ঘরের কাছে আমরা চিকিৎসা সেবা নিয়ে গেছি, শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে, সব দিক থেকে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে আসছি কোথায় আমরা? আমাদের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি করেছি, কিন্তু আজকে কোভিডের অতিমারি আর এরপর আসে ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, এবং এই সমস্যার কারণেই কিন্তু আমরা অনেকটা, শুধু আমরা না, সারা বাংলা পৃথিবীর সব এমনকি উন্নত দেশগুলিও কিন্তু হিমশিম খাচ্ছে। তারপরেও আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। 2021 সাল আমাদের যে নির্বাচন ইস্তেহার ছিল 2008 সালে, সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম 21 সালের মধ্যে বাংলাদেশকে আমরা 1 ধাপ উপরে তুলব। রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই, দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই। আজকে প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আপনারা শুনলেন এবং দেখলেন। তার কথাগুলো শোনার পর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন। দ্বিতীয় নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছে মোস্তফা ফিরোজ। চলুন তিনি কি বলতেছে শুনে আসি। আসসালামু আলাইকুম। অতি বাম ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বলেছেন প্রধানমন্ত্রী। আসলে কি এমন কোনো পরিস্থিতি হয়েছে যে সরকার উৎখাতে কাজ করছে? সরকার উৎখাতে কাজ করা মানে হলো এটা কনস্পিরেসি, ষড়যন্ত্র। এখন সরকারের সমালোচনা করাটা কি উৎখাতের মধ্যে পড়ে কিনা, নাকি সমালোচনাটা সমালোচনা হিসেবে দেখছে আর উৎখাতকে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে? এবং এই ধরনের উৎখাতের যেই কর্মকাণ্ডগুলো সেগুলি কনস্পিরেসি, এবং সেটি আইন প্রয়োগকারী সংস্থা, তাদের যে বিভিন্ন এজেন্সি আছে, সেটা দিয়ে উদ্ঘাটিত করাটা ভালো। কারণ হঠাৎ করে এক ধরনের অস্থিরতা তৈরি হবে যদি কোনো কনস্পিরেসি থাকে। বাংলাদেশের মানুষ কি চায়? সরকারের সমালোচনা চায়, তারা করতে চায়, যারা আওয়ামী লীগ
কে পছন্দ করে না, সরকারের কর্মকাণ্ডকে পছন্দ করছে না, তারা সমালোচনা করছে। এটা গণতান্ত্রিক পন্থায় যেটি, সেটা হচ্ছে সমালোচনা। তো বিরোধী দল তো তাই করবে। আওয়ামী লীগ বহুকাল মানে বিরোধী দলে ছিল এবং তারা বিরোধিতা করেছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধিতার তো শেষ নেই। বাংলাদেশের শেয়ার বাজার, ব্যাংক, রিজার্ভের সংকট, অর্থনৈতিক যে পরিস্থিতি, দিনকে দিন দাম বাড়ছে, নানান ইস্যু আছে। এইগুলি 15 বছর আগেও ছিল, 5 বছর আগেও ছিল, 20 বছর আগেও ছিল। তো যখন আওয়ামী লীগ বিরোধী দলে, তখন আওয়ামী লীগ বিরোধিতা করেছে। কেউ কি বলেছে যে আওয়ামী লীগ সরকার উৎখাতে কাজ করছে বা ষড়যন্ত্র করছে? করেনি। তো আওয়ামী লীগ যখন করেনি, তখন অন্য তার বিরোধী দলগুলো সেটা করবে কেন? যদি করে থাকে, তো অবশ্যই যারা করবে তাদেরকে সামনে এক্সপোজ করা দরকার। কি কি ষড়যন্ত্র, কারা কারা জড়িত। মানে ষড়যন্ত্র তার এমনি হয় না। ষড়যন্ত্র করতে গেলে সে কোনো বাহিনীর মধ্যে লুকাবে বা প্রবেশ করবে এবং তার মধ্য দিয়ে একটা সে ষড়যন্ত্র করবে। কিন্তু সমালোচনা কিনা, যদি সমালোচনা হয়ে থাকে তাহলে সেটাকে স্বীকার করে নেওয়া ভালো। আমি জানি না প্রধানমন্ত্রীর কাছে কোনো তথ্য আছেন কিনা, তিনি এখানে ঠিক কি বলতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের দেশের কিছু রাজনৈতিক দেউলিয়া, যারা একেবারেই রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশের কিছু আছে বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে, সেই তথাকথিত বুদ্ধিজীবীরা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আসলে কি বাংলাদেশের বিরুদ্ধে নাকি সরকারের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে যদি সমালোচনা করে, এটাকে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী যারা থাকে তারা বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আর যদি ওই যে অপপ্রচার চালায়, বাংলাদেশের বিরুদ্ধে চালায়, সেটা তো নিঃসন্দেহে এটা রাষ্ট্রদ্রোহমূলক কাজ, এবং সেই ক্ষেত্রে তো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে মামলা করা যায়। আচ্ছা, তিনি বলছেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এদেশের অতি বাম অতি ডান সবাই এখন এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে। কিন্তু মানে আমি তো পরিষ্কার বলতে চাই যে উৎখাত মানে হচ্ছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের সঙ্গে গণতান্ত্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেটার ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে। আর যদি সমালোচনাকে যদি উৎখাত হিসেবে বলা হয়, দেশের বিরুদ্ধে যদি বলা হয়, এটা আমার মনে হয় তাহলে আর বাংলাদেশে বিরোধী দল বলে কিছু থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা বলে কিছু থাকবে না। সরকারের সমালোচনা যে গণতান্ত্রিক একটা দেশের বা শাসন ব্যবস্থার একটি অংশ, সেটাকে অস্বীকৃতি জানানো হবে। এখন আমি জানি না প্রধানমন্ত্রী ঠিক কি ইঙ্গিত করলেন। আমি যতটুকু বুঝি, আমার নিজের বিবেচনায় আমি ততটুকু মত প্রকাশ করলাম। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন মোস্তফা ফিরোজের বক্তব্য। এবার আমরা 3 নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব উপজেলা নির্বাচন নিয়ে। তারপরে কিন্তু সর্বশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী তারেক রহমান, অর্থাৎ ওবায়দুল কাদের সাহেবকে ইন্ডিয়া বা ভারতের দালাল বললেন। কেন বললেন সেটা পরে দেখাচ্ছি। তার আগে চলুন উপজেলা নির্বাচনে কি বলতেছে জাহিদুর রহমান, শুনে আসি তার মুখ থেকেই। উপজেলায় যে তথাকথিত নির্বাচনটা হতে যাচ্ছে, 8 তারিখ প্রথম পর্বের হবে, এভাবে 4টা ধাপে সবগুলো উপজেলা নির্বাচন হবে। এটা একেবারে নিরুত্তাপ থাকার কথা। এটা নিয়ে আমাদের আগ্রহ হওয়ার কোনো কারণই ছিল না। গতানুগতিক কিছু কথাবার্তা, কবে কতজন কোথায় পার্টিসিপেট করছে, কত তারিখে হচ্ছে, কে নির্বাচিত হলেন, কিন্তু এগুলো সব ছাপিয়ে একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের যে লোকজন, যারা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, তাদেরকে সরে যেতে বলার পরও তারা নির্বাচন থেকে সরে যায়নি। এটা একটা বিরাট আলোচনার বিষয় হয়েছে এবং এটা নানামুখী ব্যাখ্যা আছে, নানা রকম ইন্টারপ্রিটেশন আছে। আমার নিজের একটা ইন্টারপ্রিটেশন আছে, আমি সেটা করেছি। তার সাথে আরেকটা নতুন জিনিস একটু যোগ করতে চাই এবং এই উপজেলার আরও একটা খুঁটিনাটি বিষয় একটা মন্তব্য করার জন্য এই ভিডিওটা প্রাথমিকভাবে প্রশ্নটা করে রাখি এবং কেন আমি এরকম মনে করছি সেই ব্যাখ্যাটা আসলে দিতে চাই। সেটা হচ্ছে এই উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী যারা আছেন, যারা সরে যাচ্ছেন না, সংখ্যাটা আমি জানাই আপনাদের। সেটা হচ্ছে প্রথম পর্বে 3 জন মাত্র প্রার্থী বসে গেছেন আউট অফ 25, মানে তার আত্মীয় স্বজন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। দ্বিতীয় পর্বে 35 জন, এবং আমি যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত একজনও মানে বসে যাননি। তার মানে প্রায় 60 জন 2 পর্ব মিলে, যারা মন্ত্রী এবং এমপিদের নিকটাত্মীয়, তাদের 60 জনের মধ্যে 3 জন মাত্র সরেছে, মানে 5%, 95% সরেনি। তাহলে এই হ্যাডামের জায়গাটা কোথায়? এই হ্যাডামটা তাদের তৈরি হচ্ছে কোত্থেকে? কাউন্টার প্রশ্নটা করে রেখে তারপর পরের আলোচনা যাই। তারা কি তাহলে ভারতের শক্তিতে হ্যাডাম দেখান? কেন এমন ধারণা করছি, কেন এমন সন্দেহ করছি, আসবো সেই জায়গায়। তার আগে আরও 2 একটা সিগনিফিক্যান্ট বিষয় আলাপ করে রাখা দরকার। এর মধ্যে আমরা জানি বিএনপির কেউ, সংখ্যাটা খুব ছোট না, 70-এর বেশি, তারা উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করতে চেয়েছেন এবং উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করতে চেয়েও তারা বিএনপি ঘোষণা দিয়েছিল যারা পার্টিসিপেট করবে তাদেরকে বহিষ্কার করবে। তাদেরকে বহিষ্কার করা হয়েছে 70-এর মতো, বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, অ্যাটলিস্ট এটা তাদেরকে জানানো হয়ে গেছে। কেউ তুলনা করছেন যে আওয়ামী লীগেরও একই অবস্থা, বিএনপিরও একই অবস্থা, কেন্দ্রের কথা শুনছে না। আমি এই দুটোকে প্যারালাল করে ফেলার ঘোর বিরোধী। খেয়াল করি আমরা, বিএনপি যারা আছেন তারা ডামি সংসদ নির্বাচনের সময় কিন্তু দল থেকে ছেড়ে যাননি। এবার উপজেলায় তারা কেউ যাচ্ছেন এবং বিএনপি 17 বছর ক্ষমতায় না থাকা একটা দল, সেই দলের কিছু মানুষ দলছুট হয়ে যাচ্ছেন এবং দলের যিনি কেন্দ্রীয় পর্যায়ে যিনি বা যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, তাদের আসলে এদের বিরুদ্ধে বহিষ্কার ছাড়া তেমন কোনো শক্তি নাই। মানে বিএনপির সাথে থাকলেও যে এখন অনেক বেশি লাভবান, আমি সরি ভাবে বলার জন্য, বাংলাদেশের এই বড় দলগুলো যারা ক্ষমতায় আসে তাদের সাথে থাকা গেলে লাভবান হওয়া যায় অনেক ক্ষেত্রে বৈধভাবে, কিছু বৈধ সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, অবৈধ তো আছেই। তো 17 বছর ধরে বিএনপির লোকজন এই জায়গাটা থেকে দূরে আছে, তাই কেউ এরকম নির্বাচনে যেতে পারেন,
কিছু লাভের আশায়, সবার কথা বলছি না, যেহেতু নির্বাচিত হবেন কিনা সেটা তারা নিজেরাই ভালো বোঝার কথা। তাছাড়াও আরও ব্যাপার আছে, কারো কারো উপরে চাপ আছে, কারো কারো উপরে প্রলোভন, অন্তত এটুকু প্রলোভন আছে তোমার বিরুদ্ধে মামলা টামলাগুলো ঝামেলা কমিয়ে দেবো, এরকম নানান কারণে হয়তো যাচ্ছেন। আর না হলে বহিষ্কারের বেশি কিছু করা যায় না। কিন্তু সরকারি দলের স্বয়ং প্রধানমন্ত্রীর বরাতে বলা হচ্ছে যে উনি বলেছেন তারা যাতে নির্বাচনে না থাকে, তারপরও তারা থাকছেন। আপনি সরকারি দলের বিরাগ ভাজন হলে দলের পদ তো যাবেই, আপনি সরকারের হালুয়া রুটির ভাগ তো পাবেনই না। তার চাইতে জরুরি কথা, এই সরকারের একেবারে কোনো রকম বাধাহীন বল প্রয়োগ করার ক্ষমতা আছে, আপনাকে ভীষণ রকম হুজ্জতির মধ্যে ফেলে দিতে পারে, যে কোনো কিছু করতে পারে। ওই যে আমরা তথাকথিত শুদ্ধি অভিযানের সময় ক্যাসিনো কাণ্ড, এই সেই সম্রাট টমরাট আরও কাকে কাকে, জি কে শামীম কাকে কাকে ধরা হয়েছিল না, এ নুরুপন সব আওয়ামী লীগের লোকজন, শুধুমাত্র ক্ষমতার মূল কেন্দ্রের সাথে সংঘাত হয়েছিল বলেই তাদেরকে এই ঝামেলায় ফেলা হয়েছে। সুতরাং আপনাকে যাতা করে ফেলতে পারে। তারপর এই রকম ভীতি থাকার পরও আপনার কথা শুনছে না, এটা অনেক বেশি সিগনিফিক্যান্ট। নাম্বার 2, আমরা খেয়াল করি যে আপনি বলছেন সবসময় যে নির্বাচন তো নির্বাচন কমিশনের অধীনে হয়, নির্বাচন কমিশন প্রশাসনকে যেমন চালাবে তেমন চলবে। তাহলে আমরা যদি এই প্রশ্ন করি, এই যে আত্মীয় স্বজনরা আছে মাঠে, প্রশাসন তার মতো দায়িত্ব পালন করবে, পুলিশ তার মতো দায়িত্ব পালন করবে, যে আইন ভাঙবে, নিয়ম ভাঙবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, তাহলে তো চুকে গেল ল্যাঠা। কিন্তু ল্যাঠা তো চুকে যায় না, আপনি সরে যেতে বলছেন। তার মানে আপনি জানেন এরা মাঠে যদি থাকে, প্রশাসন পুলিশ কোনো কিছুই এফেক্টিভলি কাজ করতে পারে না, তারাও ওই মাঠ পর্যায়ে এমপি মন্ত্রীদের হয়ে কাজ করে। তার মানে যেই ন্যারেটিভ দিয়ে বিএনপিকে দীর্ঘদিন থেকে সংসদ সহ অন্যান্য নির্বাচনে আনার চেষ্টা হয়েছিল, যে নির্বাচন কমিশনই নির্বাচন করে, তার মতো করেই প্রশাসন এবং পুলিশ কাজ করবে, ইত্যাদি ইত্যাদি, সুতরাং নির্বাচন সহি হবে। দেখুন, আপনার দলের কিছু এমপি মন্ত্রীকেই আপনি সামলাতে পারছেন না, দলের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী বলার পরও। তার মানে বিএনপির যে ন্যারেটিভ সেটাকেই খুব ক্লিয়ারলি আপনি অ্যাস্টাবলিশ করছেন। সুতরাং বিএনপি নির্বাচনে পার্টিসিপেট না করার যুক্তিটা খুবই সঠিক, তাই তো? এবার আসে মূল জায়গায়। আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে প্রধানমন্ত্রীকে তো আসলে পাত্তা দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, কথাটা এইরকম। এবং এটা প্রধানমন্ত্রীকে ঘিরে যে ন্যারেটিভ, এটা নিয়ম, স্বৈরাচারের ন্যারেটিভ একটা ব্যক্তিকে ঘিরে। পুতিন বিরাট শক্তিমান ব্যক্তি, যিনি একা পশ্চিমকে ঘোল খাইয়ে দিচ্ছেন, স্যাংশন থেকে দেশকে দূরে রাখছেন, নানান ন্যারেটিভ দিয়ে পুতিনকে জনগণের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়, এক এক জায়গায় এক একভাবে। কিন্তু প্রত্যেকটা স্বৈরাচারের কমন চরিত্র এটা। প্রত্যেকটা ফ্যাসিবাদের, ফ্যাসিজমের ক্ষেত্রে যেটা হয়, এটা ফ্যাসিস্ট সরকার আমি বহু সময় বলেছি, কিন্তু কথা হলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করে, সে একটা ব্যক্তিকে বিরাট করে তোলে। হিটলার, মুসোলিনি, কিম জং উন, চরম কর্তৃত্ববাদী দেশ। এমনকি আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত যদি হন, যদি আপনি স্বৈরাচারী হয়ে উঠতে চান, আপনার একটা পার্সোনালিটি কাল্ট তৈরি করতে হয়। নরেন্দ্র মোদী, হি ইজ আ ডুয়ার, কাজ করেন। 14 সালের নির্বাচনের আগে নিজে তার 56 ইঞ্চি বুকের ছাতির কথা, উনি স্ট্রং, স্টাউট, যা বলেন তা করেন, এরকম একটা ইমেজ তৈরি। ব্যক্তিকে কেন্দ্র করে শক্তিমান ব্যক্তিকে ইমেজ তৈরি করে। সুতরাং আওয়ামী লীগের যে ন্যারেটিভ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীষণ শক্তিশালী, শক্তিমান মানুষ, উনি যা চান তাই করতে পারেন, উনি দেশের ভেতরে যা চান তা সবাইকে ম্যানেজ করে ফেলতে পারেন, তিনি বিদেশের সবাইকে ম্যানেজ করে ফেলতে পারেন, তিনি ভারত আর চায়না দুজনকে দু হাতে নিয়ে জাগলিং করতে পারেন, যেটা অনেক দেশ পারেন। আপনি ন্যারেটিভগুলো আমাদের সামনে এনেছেন। তিনি পশ্চিমকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারেন, উনি আমেরিকাকে ছাড়িয়ে দিতে পারেন, আবার আমেরিকাকে ম্যানেজ করতে পারেন, উনি ইউরোপের সাথে আলোচনা করতে পারেন, আবার ফ্রান্সকে ডেকে ওটা করে ফেলতে পারেন, বিমান কিনতে পারেন। মানে মূল ন্যারেটিভটা কি? মূল ন্যারেটিভ হচ্ছে আপনি এতই শক্তিশালী, দেশের ভেতরে পাওয়ারের যে জায়গাগুলো আছে সেগুলোকে আপনি সুন্দর মতো, যে আপনার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে, তাকে ম্যানেজ করে ক্ষমতা আছে। সো এই যে সর্বশক্তিমান অ্যাটিটিউড, মানে ন্যারেটিভ তৈরি করছে তাকে ঘিরে, সেটা তো চরম ধাক্কা খেলো। আপনার দলের এমপি মন্ত্রীরা, তাদের আত্মীয় স্বজনরা পাত্তা দেয় না, এবং অত্যন্ত তাচ্ছিল্যের সাথে জনাব শাহজাহান খান ওবায়দুল, আমি দেখিয়েছি ওবায়দুল কাদের সাথে জাতা ঝগড়াঝাটি করেছেন, একেবারে প্রকাশ্যে আরেক এমপি জাতা ভাষায় কথা বলেছেন, এগুলো করছে। তাহলে এই মানুষগুলো শক্তির উৎস কোথায়? আমি অনেক ভেবে আমার একটা হাইপোথেসিস মাথায় আসলো, আই এম নট ক্লেমিং যে এটা। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। ওবায়দুল কাদের সাহেবকে যে ভারতের দালাল বলেছে, কি কারণে বলেছে, চলুন শেষ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন দেখে আসি। আমার কথা, ওবায়দুল কাদেরকে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমাদের কথা হলো, ওবায়দুল কাদের কোন দেশের নাগরিক? ভারতের পণ্য বিক্রি করার জন্য তার কলিজা ফেটে যায়। এই যে 28টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন, তারা ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ করলো, তাদের সুপার শপ থেকে বের করে দিচ্ছে। আর এইদিকে কাউয়া কাদের এই বিষাক্ত ইন্ডিয়ান পণ্যগুলো আমাদের এখানে বিক্রির চেষ্টা করছে, তার মার্কেটিং করছে। এই কাউয়া কাদের কি আমাদের দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দায় নিতে পারবে? ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, ভারতীয় পণ্য বয়কট, বয়কট, ভারতীয় পণ্য, সারা বাংলায় বয়কট, ভারতীয় পণ্য। আসসালামু আলাইকুম। আজকে যে আমরা পানি বিতরণ করছি, এবং আমাদের মতোই পুলিশ, বিএনপি, আওয়ামী লীগের অনেকেই পানি বিতরণ করছে। আমার কথা হলো, ইতিপূর্বে এইভাবে পানি বিতরণ করতে হয়েছে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। কখনো করতে হয়নি, তাহলে কেন এখন করতে হচ্ছে? কারণ দেশে পানির সংকটের কারণে অতিরিক্ত তাপ উৎকিরণ হচ্ছে, নদীর ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, তার ফলে এই নদীর পানি না থাকার কারণে
বাতাসের তাপমাত্রা বেড়ে গেছে, বাতাসে জলীয় বাষ্প নাই, সবাই গরম লাগছে। দেখেন কারো মুখে তেমন একটা ঘাম নাই। আগে আমরা গরম লাগলে ঘামতাম, এখন আমরা ঘামি না কেন? কারণ বাতাসে জলীয় বাষ্প নাই, বাতাস পানি শূন্য হয়ে গেছে। আমার কথা, এই পানি শূন্য কেন হলো? এই পানি শূন্য হয়েছে ভারতের নদীর উপরে আগ্রাসনের ফলে। আমার 54 নদীর উপরে 500টি বাঁধ দিয়েছে। আমার কথা, এইরকম একটা আগ্রাসনের পরেও কেন আমরা ভারতীয় পণ্য বয়কট করছি না? আমার কথা ওবায়দুল কাদেরকে, আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমাদের কথা হলো, ওবায়দুল কাদের কোন দেশের নাগরিক? ভারতের পণ্য বিক্রি করার জন্য তার কলিজা ফেটে যায়। আমার প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশে 527টি ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ হয়েছে। এই পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। আমার কথা হলো, এই যে 28টি দেশ ইউরোপীয় ইউনিয়ন, তারা ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ করলো, তাদের সুপার শপ থেকে বের করে দিচ্ছে। আর এইদিকে কাউয়া কাদের এই বিষাক্ত ইন্ডিয়ান পণ্যগুলো আমাদের এখানে বিক্রির চেষ্টা করছে, তার মার্কেটিং করছে। এই কাউয়া কাদের কি আমাদের দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দায় নিতে পারবে? দায় নিতে পারবে? নাকি এই কাউয়া কাদের এইদিকে ইন্ডিয়ান পণ্য বেচে কমিশন খাবে, আবার বাংলাদেশের নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হলে ওই দেশে পাঠিয়ে চিকিৎসা করে সেখান থেকে কমিশন খাবে? আমার প্রশ্ন, এগুলো দুষ্ট অসৎ রাজনীতিবিদের কারণে দেশের কথা ভাবার মানুষ নাই। দেখেন, ইন্ডিয়ান রাজনীতিবিদরা তাদের দেশের প্রতি মায়া থেকে তারা আমাদের দেশে পানি দিচ্ছে না, তারা ট্রানজিট দিচ্ছে, কিন্তু ট্রানজিট দিচ্ছে না। আমার কথা, হাসিনার এই মায়াটা কই গেল? হাসিনার মনে দেশের প্রতি এই মায়া নাই কেন? ওবায়দুল কাদেরের মনে এই দেশের প্রতি মায়া নাই কেন? আমার প্রশ্ন। যাই হোক, পানি বন্টনের কাজ চলছে। আজকে আমরা ফকিরাপুর এলাকায় গিয়েছিলাম, দোকানদারদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে আপনারা যদি এই যে ক্যান্সারের উপাদান মেশানো পণ্য বিক্রি করেন, আপনাদের দোকান থেকে ভারতীয় পণ্য আমরা টেনে হিসেবে নামাবো, কেউ ঠেকাতে পারবেন না। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। পাশাপাশি সারা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে বলছি, যেখানে ভারতীয় এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পণ্য, এই ক্যান্সার বিষ মেশানো পণ্য বিক্রি করবে, সেখানেই আপনারা অভিযান চালাবেন। জনগণের পক্ষ থেকে অভিযান চালিয়ে আপনারা এই সকল পণ্য বিক্রি বন্ধ করবেন। গ্রামে গ্রামে প্রত্যেকটা বাজারে খেয়াল রাখবেন, এই ভারতীয় ক্যান্সার আক্রান্ত হওয়ার মতো প্যারাশুট তেল, ডাবর হানি আজকে নিউজ হয়েছে, ডাবর হানি বিশুদ্ধ নয়, ভেজাল, এবং এটা ইন্ডিয়ান গবেষণা বের হয়েছে। এই ডাবর হানিতে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। মেসোয়াক টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, হিমালয়া ব্র্যান্ড, ভাটিকা ব্র্যান্ড, এগুলো ক্যান্সারের উপাদানে 6 লাখ হয়ে গেছে। 527 পণ্য ভারতীয় পণ্য ক্যান্সার আক্রান্ত। তাহলে কোন পণ্য আপনি বাদ রেখে কোন পণ্য কিনবেন? এত হিসাব করার দরকার নাই, সব ইন্ডিয়ান পণ্য আপনারা বয়কট করবেন। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। এটা অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।